নেগোসিয়েশনটা কি শেষ পর্যন্ত হবে? অর্থাৎ সবাই নেগোসিয়েশনের দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনো অনড় আছে। তারা বলছে না, কোনো দর কষাকষি হবে না। আলটিমেটলি ইট উইল কাম ডাউন টু অন দ্য নেগোসিয়েশন টেবিল, কারণ এছাড়া কোনো পথ নেই। এসে গেল, আমি তো দেখলাম যে কমতে 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 1600 এর কাছাকাছি চলে গেছে ডাউজোন ইন্ডাস্ট্রিয়াল। এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে কমছে 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 কমে একদম বেড়ে গেল প্রায় 3 to 4%। অন্যান্য যে সিনিয়র অ্যাডভাইজাররা আছেন তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে। এটি কোনো সমস্যা তৈরি করবে নাকি এটি আসলে হয়েই থাকে? ট্রাম্প ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করেছেন যেগুলা, ট্রাম্প এয়ারলাইন্স, যেগুলো সাকসেসফুল হয়নি। সো আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ইনটিউশনের ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী না। র্যান্ড পল তারা পর্যন্ত কিন্তু বিরক্ত, বিভিন্ন রকম কথা বলছেন। আপনারা যদি র্যান্ড পলের গত 2 দিনের কথা ফলো করেন, তিনি কিন্তু এটাকে সাপোর্ট করছেন না। এই নেগোসিয়েশনটা কি শেষ পর্যন্ত হবে? অর্থাৎ সবাই নেগোসিয়েশনের দিকে তাকিয়ে আছে, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনো অনড় আছে। তারা বলছে না, কোনো দর কষাকষি হবে না, চুপ করে বসে থাকুন, কেউ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, প্রতিশোধ নিলে 104%। আপনার কাছে কি মনে হয়? আপনার খেয়াল আছে যে ডোনাল্ড ট্রাম্প বলে ডিল নো ডিল, তার যে প্রোগ্রাম, তো ডিল আর নো ডিল, তার অর্থ যে হি ইজ পুটিং ম্যাক্সিমাম প্রেশার টু গেইন সামথিং। সে নেগোসিয়েশন টেবিলে যাবেই এবং গিয়ে, কিন্তু তার কথায় মানে সে বলছে না, কিন্তু অলওয়েজ একটা কন্ডিশন দিয়ে কথা বলছে এই লাস্ট কয়েকদিন ধরে। ওই যখন ফ্লোরিডা থেকে ফেরত আসছিল তখন তার ভয়েসের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি এবং বডি ল্যাঙ্গুয়েজে যে হি উইল বি আলটিমেটলি কম্প্রোমাইজিং, এবং আমার মনে হয় সেটাই করবে, এছাড়া কোনো পথ নেই। কারণ এই ট্রেড ওয়ার যদি চলে, হ্যাঁ, যে পরিস্থিতিতে চলছে বর্তমানে, এটা কন্টিনিউ করলে প্রত্যেকের জন্য অমঙ্গল বয়ে আনবে, মানে মারাত্মক হয়ে যাবে। কাজেই হি আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং আমার ধারণা যে সে যথেষ্ট ক্লেভার মানুষ, এটা দর কষাকষির জন্য করছে। এবং আপনি আরো একটা লক্ষ্য করেন যে গুড গাই, গুড কপ ব্যাড কপ, একজনে কঠোর কথা বলছে আর একজন একটু সফট। হ্যাঁ, এটা আমার মনে হয় তাদের একটা ট্যাকটিক্যাল, মানে ওই যে ন্যাশ ইকুইলিব্রিয়াম, এই নকিব ভালো বুঝাতে পারবে, যেটা অ্যাসিমেট্রিক্যাল নেগোসিয়েশন, সেই পথে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার চেষ্টা করছে। হি ইজ এ স্টুডেন্ট ফ্রম ওয়ার্টন বিজনেস স্কুলের ছাত্র, কাজে সে ন্যাশ ইকুইলিব্রিয়াম এবং অ্যাসিমেট্রিক্যাল যে নেগোসিয়েশন, এটা সে ভালো করে জানে। কাজে আমার যেন মনে হচ্ছে যাই হচ্ছে না কেন বর্তমানে, এগুলো পশ্চাৎ। আলটিমেটলি ইট উইল কাম ডাউন টু অন দ্য নেগোসিয়েশন টেবিল, কারণ এছাড়া কোনো পথ নেই। যেটা নকিব বলেছে, আমি একটু হিন্ট দিয়েছিলাম যে অতীতের যত ইতিহাস আছে, এটা করুণ অবস্থা, যেখানে মানে এই ধরনের ট্রেড ওয়ার হয়, সেটা কখনই মানুষের জন্য মঙ্গল বয়ে আনে না, সবাই ভুক্তভোগী হয়। কাজে এটা হতে যাচ্ছে না আলটিমেটলি। এবং আমি একটা প্রমাণ দিই, আমি তো ওয়াচ করছিলাম, আই টেল ইউ, বাট আই উইল নট গিভ অল দ্য কনফিডেন্সিয়াল থিং। আমি কিন্তু ওয়াচ করছিলাম গত 3-4 দিন ধরে। থার্সডে থেকে আই ওয়াজ হুকড মাই আইজ অন দ্য টেলিভিশন বিকজ আই ওয়াজ ট্রাইং টু বাই এট দ্য লো। সেটা আমি প্রথম দিন কিনলাম, বোকামি করেছি বেশ, মানে অনেক অংশ। তারপরে সেকেন্ড ডেতে, ফ্রাইডেতে, যখন আমি অ্যাটেম্প নিলাম সকালবেলা, হঠাৎ করে একটা স্পাইক এসে গেল। আমি তো দেখলাম যে কমতে 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 1600 এর কাছাকাছি চলে গেছে ডাউজোন ইন্ডাস্ট্রিয়াল। এরপরে কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে কমছে 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 কমে একদম বেড়ে গেল প্রায় 3 to 4%, বেড়ে গেল বিভিন্ন ইন্ডেক্স ফান্ড গুলো। আমি তো অবাক যে কি ব্যাপারটা কি হলো। তারপরে দেখি ওই ফেক নিউজ যে 90 ডেজের জন্য হট। হ্যাঁ, আবার তার অর্থটা কি, যে আমেরিকান ইকোনমি ইজ ভেরি স্ট্রং, Biden administration, thanks to Biden and also Donald Trump previously, first term, এদের যৌথ যে নিয়মগুলো করেছে, তাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটা সলিড ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে। আপনার প্রফিট অফ দ্য কর্পোরেশন, তারপরে আনএমপ্লয়মেন্ট, এবং এই সমস্ত সব জিনিস মিলে এত একটা সলিড ফাউন্ডেশনে আছে যে এই যে জিনিসটা, এটা হিউম্যান ম্যান মেড, এটা ডোনাল্ড ট্রাম্প ক্রিয়েটেড একটা প্রবলেম। কাজে যেই পাবলিক বুঝতে পারলো যে না, এটা হল্ট হয়ে যাচ্ছে, এক্সেপ্টিং চায়না, দেখুন চায়নাকে বাদ দিয়ে অন্য সব দেশের জন্য এটা হল্ট, এটা একটা ফেক নিউজ, সঙ্গে সঙ্গে মানে এমন সুইং করলো
যেটাকে আমরা বলি যে একটা একটা ভিক্স ইন্ডেক্স আছে, সেটা একদম পাগলের মতো হয়ে গেল। এটা দেখলাম কেন? কারণ ইকোনমি ইজ ভেরি স্ট্রং। যদি ইনভেস্টররা বুঝতে পারে যে জিনিসটা সলভ হচ্ছে, ইট উইল রিকভার ভেরি ফাস্ট। আমি কেনার জন্য অপেক্ষা করছিলাম, আমি কিনতে পারলাম না, দেখেছি হঠাৎ করে যে এত বেড়ে গেল, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে বাগানে চলে গেলাম, বাগানের কাজ। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এত স্ট্রং যে যেই মুহূর্তে আমরা খবর পাবো যে ডোনাল্ড ট্রাম্প তার মাইন্ড চেঞ্জ করছে, দেয়ার ইজ গোনা বি এ সলিউশন, আপনি দেখবেন যে এটা ওই আগে যেমন হতো 7 দিন 10 দিন, তার উইদিন ওয়ান ডে, কয়েক ঘন্টার মধ্যে ইট উইল রিকভার। দ্যাট ইজ দ্য সিচুয়েশন। কাজে আমি খুবই আশাবাদী এটার সলভ হবে, এবং আমার মনে একটা ফেয়ারনেস থাকা উচিত ট্যারিফের ব্যাপারে। কারণ যুক্তরাষ্ট্র এতদিন ধরে সবাইকে সুযোগ দিয়ে আসছে, মানে ইট ডোন্ট কেয়ার। মানে অন্যরা ট্যাক্স দিচ্ছে, যেমন ইসরায়েল আমাদের হলো 17.5% আমাদের, আর আমরা নেই নাথিং অলমোস্ট। হ্যাঁ, কাজে এই যে ব্যাপারগুলো এটা দীর্ঘদিন ধরে চলছিল। কাজে এটা মানে একটা যুদ্ধ না গিয়ে, ট্রেড ওয়ারে আলটিমেটলি না গিয়ে যদি এটা সলিউশনটা করা যায়, তাহলে আমি মনে করি যে দ্যাট উইল বি ফেয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে ট্যারিফটা কমপ্লিটলি ফেয়ার কখনোই হয়তো হবে না, তার কারণ আছে। কারণ আমরা কি চাই যে আমরা থাইল্যান্ড হয়ে যাব ম্যানুফ্যাকচারিং অফ জুতা, তারপরে গার্মেন্টস, নাকি আমরা হাইটেকে যাব, আমরা যাব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটিং। এই করে করে কয়েক দশকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের বর্তমানের যে পৃথিবীর ওয়েলথের 30% ইজ ওন্ড বাই দ্য, মানে জিডিপির 30% একটা কান্ট্রি। আগে কয়েক দশক আগে এটা ছিল 10%, যখন আমাদের ম্যানুফ্যাকচারিং ছিল। সো আমরা কি চাই যে আমরা থাইল্যান্ড হয়ে যাব? নো, আমরা আমেরিকা, যুক্তরাষ্ট্র থাকবো, যারা পৃথিবীকে ডমিনেট করছে ট্রেড, কমার্স, বিজনেস, ইনোভেশনস, টেকনোলজি। আমাদের খাটতে হবে, আমরা হার্ড ওয়ার্কিং এর মাধ্যমে নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো। যেমন ধরুন আমি একটা গাড়ির এক্সাম্পল দেবো। আগে তো গাড়িতে জার্মানি, আমরা আসলাম আমেরিকা, কিন্তু ফোর্ড এরা এসে অ্যাসেম্বলি লাইন দিয়ে জার্মানিকে ডিফিট দিয়ে দিল, আমরা উঠে গেলাম গাড়ির সবচেয়ে বড়। তারপরে আমরা গাড়ি বানানো শিখালাম জাপানকে, জাপান আর আমরা মিলে শিখালাম কোরিয়াকে। এখন দেখুন ওরা আমাদের চেয়ে অনেক জায়গাতে উঠে গেছে, কতগুলো মানে পার্টিকুলার সেক্টর কার প্রোডাকশনে ওরা আমাদের উপরে উঠে গেছে। আমাদের কি ক্ষতি হয়েছে? না, আমরা তো আবার অন্য জায়গাতে চলে গেছি আরো অ্যাডভান্স। হ্যাঁ, আবার তেমনি দেখুন যে এরকমই কিন্তু একের পর ইলেকট্রনিক্সে একসময় আমেরিকা ছিল সবচেয়ে বড়, তারপরে আমরা শিখিয়েছি জাপানিজদেরকে, এটা চলে গেছে জাপানের কাছে। কারণ ওই ইলেকট্রনিক্স প্রোডাকশনের যে কস্ট হবে এখানে, তার চেয়ে আমরা জাপান থেকে সস্তায় কিনতে পারি। এই যে ট্রেডিং এর যে একটা ফ্রি ট্রেডের যে কনসেপ্ট, হ্যাঁ, যেটা রোনাল্ড রেগান খুব ভালো করে ফলো করেছিল, এটাই কিন্তু রিপাবলিকান পার্টির মেইন আইডিয়া। এটাই ফিরে যাবে আমার ধারণা। ডোনাল্ড ট্রাম্প উইল গো ব্যাক টু দ্যাট। এবং আমি বিশ্বাস করবো, আমি কিন্তু তার অনেক সমালোচনা করেছি আপনাদের চ্যানেলে, কিন্তু একটা কথা আমি জানি যে ব্যবসা বাণিজ্যের বুদ্ধিতে এ লোকটা কিন্তু দারুণ পাকা। এবং নিঃসন্দেহে তার হাতে এমন কিছু আছে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে হোক, কিংবা এই যে 70টা দেশ নেগোসিয়েশনের কথা বলছে, তারা যদি আমেরিকার যে পণ্যটা আমদানি করে তারা সেখানে যদি ট্যারিফ কমায়, সেটিও তো ডোনাল্ড ট্রাম্পের জন্য এক ধরনের জয় হিসেবে দেখার সুযোগ আছে। কিন্তু সেটা তো সঙ্গে আরো একটা আপনাকে আমি বলি যে যেটা অন্যান্য ট্রেড ব্যারিয়ার আছে, শুধুমাত্র ট্যারিফ না। হ্যাঁ, আপনার ট্রেড ব্যারিয়ার মধ্যে অনেক আছে, যেমন কারেন্সি ম্যানিপুলেশন করে বিভিন্ন দেশ, হ্যাঁ, তারপরে সাবসিডি দেয়, তারপরে আপনার ট্যাক্সেশনের ইন্টারনাল ভ্যাট ট্যাক্সেশন। শুধু তাই না, আপনার মানে পোর্টে গেল আপনার মাল, আমেরিকার মাল ধরেন খালাস হবে, কিন্তু ওখানে যদি ব্যারিয়ার থাকে, নন ট্যারিফ ব্যারিয়ার, যাতে 7 দিনের জায়গায় লাগিয়ে দিল 2 মাস, তাহলে আপনার ট্রেড খারাপ হয়ে গেল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ করছে, এবং যুক্তরাষ্ট্র অনেক উদাহরণ। কাজে এ ব্যাপারে আমি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করি যে উনি এই জিনিসটাকে সামনে এনেছেন, এবং আমার যেন মনে হয় যে হি ইজ ভেরি ক্লেভার বিজনেসে, এবং চাইনিজরাও দারুণ ক্লেভার। দে উইল কাম টুগেদার
and it will be solved. ডক্টর নাকিবুর রহমান, বয়েজ উইল বি বয়েজ, বিষয়টাকে কি এইটুকুতেই ছেড়ে দেওয়ার সুযোগ আছে, নাকি আসলে এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা প্রশাসনের নানা মত সেগুলো প্রকাশ হতে শুরু করছে? ইলন মাস্কের ব্যাপারে অনেকের আপত্তি আছে এবং অন্যান্য যে সিনিয়র অ্যাডভাইজাররা আছেন তাদের মধ্যে মত পার্থক্য দেখা দিচ্ছে। এটি কোনো সমস্যা তৈরি করবে নাকি এটি আসলে হয়েই থাকে? কোন জায়গা থেকে শুরু করবো বুঝতে পারছি না। সরার ভাই অনেক উদারভাবে ডোনাল্ড ট্রাম্পের কিছু নীতি সমর্থন করেছেন, প্রশংসা করেছেন। জি। আমি অত উদার হতে চাই না। আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সত্যিকার মানে বিজনেস রেকর্ড যদি আমরা দেখি, তাহলে তার খুব সাকসেসফুল ব্যবসা কিন্তু খুব বেশি না। অবশ্যই তিনি ধনী মানুষ, তিনি রিয়েল স্টেটে মানে প্রচুর রিয়েল স্টেট করেছেন, কিন্তু খুব যে তিনি লাভজনক ব্যবসা তৈরি করতে পেরেছেন বিষয়টা এরকম না। তিনি অনেক ব্যবসা শুরু করে শেষ করতে পারেননি, ব্যাংক্রাপসি ঘোষণা করেছেন। এবং মানে ক্যাসিনো ব্যবসা হলো টাকার খনি। ক্যাসিনো ব্যবসায় যদি কেউ টাকা লুজ করে, তাকে কোনোভাবেই খুব ভালো ব্যবসায়ী আমি বলতে পারবো না, মানে আমার কনসায়েন্স এটা বলতে দেবে না। এবং ডোনাল্ড ট্রাম্প এরকমই একজন মানুষ যিনি নিউ জার্সিতে ক্যাসিনো ব্যবসা ব্যাংক্রাপসি ঘোষণা করেছেন, তাজমহল সহ আরো কিছু ক্যাসিনো তার ছিল। সো তারপরে তিনি ট্রাম্প বার্গার, ট্রাম্প স্টেক, ট্রাম্প ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান তিনি করেছেন যেগুলা, ট্রাম্প এয়ারলাইন্স, যেগুলো সাকসেসফুল হয়নি। সো আমি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক ইনটিউশনের ব্যাপারে আমি খুব বেশি আশাবাদী না। এবং আমি প্রেস সেক্রেটারির একটা কথা দিয়ে শুরু করব, যে তিনি বলেছেন বয়েজ উইল বি বয়েজ, ঠিক আছে মানলাম, কিন্তু তিনি যে কথাটা বলেছেন যে এটা ইতিহাসের সবচেয়ে ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমি পরিষ্কারভাবে এটার সাথে দ্বিমত পোষণ করি। এই অ্যাডমিনিস্ট্রেশন হলো সবচেয়ে বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িত, যেখানে আমেরিকার সাধারণ মানুষ পুঁজিবাজারে $6 ট্রিলিয়ন লুজ করেছেন। সেইখানে আমরা জানি যে, আমি এটা কিভাবে এক্সপ্লেন করব সাধারণ দর্শকদের কাছে জানি না, যে যখন মার্কেট ফল করে তখন শর্ট সেলিং এর মাধ্যমে হেজ ফান্ড গুলা কিন্তু প্রচুর পয়সা তৈরি করে। কারণ কনসেপ্টটা এরকম যে তারা আগে থেকেই স্টকটা বিক্রি করে ফেলেছে, যে স্টকটা তারা ওন করে না। সো যখন স্টক মার্কেটটা কলাপস করে, তখন তারা কম দামে সেটা কিনে এনে ধার করা স্টকটা ফেরত দেয়। সুতরাং যত বেশি দর পতন হবে, এই শর্ট সেলিং এ তাদের লাভ তত বেশি হবে। সো এই যে টেরিফ নিয়ে একবার তিনি সামনে আগাচ্ছেন, বলছেন যে মানে এটা তো সেই জানুয়ারি মাস থেকেই শুরু হয়েছে। তিনি ক্ষমতা নেওয়ার পরের দিন থেকেই কানাডা এবং মেক্সিকোর সাথে একদিন তিনি বলছেন যে টেরিফ বসাবো, আবার পরের দিন বলছেন যে 60 দিন সময় দেব। এরকম এগুলা করার মাধ্যমে যে মার্কেটে উঠানামা হচ্ছে, এবং এই উঠানামার মাধ্যমে তার বন্ধু বান্ধবদের মালিকানাধীন হেজ ফান্ড গুলা শর্ট সেলিং এর মাধ্যমে কি পরিমাণ এই $6 ট্রিলিয়ন জনগণের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু এই $6 ট্রিলিয়ন থেকে বেনিফিটেড হয়েছে কতজন, এই জিনিসগুলা কিন্তু আমরা আজ পর্যন্ত জানবো না। সো এখানে এই ট্রান্সপারেন্সির অভাব, এবং এই জায়গাটাতেই যারা পয়সা হারিয়েছে তারা ক্ষুব্ধ। আমরা দেখেছি যে ইভেন ডোনাল্ড ট্রাম্পের একেবারে মানে স্টাঞ্চ সাপোর্টার টেড ক্রুজ, র্যান্ড পল, তারা পর্যন্ত কিন্তু বিরক্ত, বিভিন্ন রকম কথা বলছেন। আপনারা যদি র্যান্ড পলের গত 2 দিনের কথা ফলো করেন, তিনি কিন্তু এটাকে সাপোর্ট করছেন না। অ্যাজ ফার এজ পিটার নাভারো গোজ, আমি পিটার নাভারোকে কোনো অর্থনীতিবিদ মনে করি না। আমি দায়িত্ব নিয়ে, আমি ফাইন্যান্সের প্রফেসর হিসেবে বলছি যে ইলন মাস্ক ইজ রাইট। পিটার নাভারোর আমরা 2016 সাল থেকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে সে ইকোনমিক অ্যাডভাইজার ছিল, এখন ট্রেড অ্যাডভাইজার হয়েছে। তার কথাগুলা পপুলিস্ট, কিন্তু তার কথাগুলা কোনোভাবেই একজন সাধারণ অর্থনীতির জ্ঞান যার আছে তার কাছে মেক সেন্স করবে না। সুতরাং এই পিটার নাভারোরা ডোনাল্ড ট্রাম্পকে যদি পরামর্শ দেন, তাহলে পরে এই ইকোনমি, এবং কোভিড এর সময় আপনাদের মনে আছে যে পিটার নাভারোর মানে এই মানে কি বলা যায়, দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তার কারণেই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেট কলাপস হয়েছে। সুতরাং এখনো আমরা যদি সেই পিটার নাভারোকে কিন্তু জেলে যেতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে প্রোটেক্ট করার জন্য। সো যদিও ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়েছেন। সো এই ধরনের ব্যক্তিরা যদি দুনিয়ার অর্থনীতির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার কাজে এনগেজ থাকে, এই অর্থনীতি
it is destined to be doomed. So এখানে আমি ইলন মাস্কের অনেক ব্যাপারেই দ্বিমত করি। তার ডজ যেভাবে তিনি চালাচ্ছেন, যেভাবে তিনি রাইট অ্যান্ড লেফট মানুষকে চাকরিচ্যুত করছেন, এই ডেফিনেটলি এটা একটা নিন্দনীয় কাজ। কিন্তু হিয়ার ইলন মাস্ক হ্যাজ এ পয়েন্ট যে এই ট্যারিফ ওয়ারের মাধ্যমে হিস্ট্রি বলে যে এর মাধ্যমে কোনো কিছু অ্যাচিভ করা যাবে না, এবং যে শক অ্যান্ড অ পলিসির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সবাইকে মানে একেবারে থতমত একটা অবস্থার মধ্যে ফেলে নিয়ে কিছু আদায় করতে চান। বাট মানে বয়েজ উইল বি বয়েজ, শুধু এটা পিটার নেভারো এবং ইলন মাস্কের মধ্যে তো সীমাবদ্ধ রাখলে হবে না। এটা বয়েজ ইজ গোয়িং টু বি বয়েজ, এন্ড দ্যাট ইজ ট্রু ফর ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড প্রেসিডেন্ট শি। সো এটাও তো মনে রাখতে হবে। সো দে আর অলসো বয়েজ, তাই না? তো তারা তাদের ইগো অনুযায়ী যদি তাদের ইগোর উপরে স্ট্রিক্ট থাকেন, তাহলে তো অর্থনীতি তো লাটে উঠবে। সো এই ধরনের ছেলে খেলা পৃথিবীর মানুষের ভাগ্য নিয়ে করাটা খুবই অনুচিত, এবং এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার না, কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে। এই যে $6 ট্রিলিয়ন ওয়েলথ ওয়াইপড আউট হলো, আপনি দেখবেন আগামী 1 মাসের মধ্যে হাজার হাজার মানুষ তাদের মর্টগেজ পে করতে পারবে না। দে উইল বি এভিক্টেড ফ্রম দেয়ার হাউস। তারা তাদের গাড়ির মান্থলি পেমেন্ট পে করতে পারবে না, তাদের গাড়ি কনফিসকেট হয়ে যাবে। তারা তাদের সন্তানদের কলেজ টিউশন পে করতে পারবে না। অন টপ অফ দ্যাট আমরা দেখছি যে গাজাতে মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এবং গতকালকেও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে নেতানিয়াহুকে ওয়েলকাম করে আবার একই কথা বলেছেন যে গাজার মানুষদেরকে গাজা খালি করে চলে যেতে হবে, সেখানে তিনি রিজোর্ট করবেন। সো পুরো পৃথিবীতে একটা কেওয়াস লাগিয়ে তিনি দিচ্ছেন। এবং আমি মানে অনেস্টলি আমি যদি অর্থনীতির ব্যাপারে আমার যদি বিন্দুমাত্র ধারণা থেকে থাকে, আমি এতটুকু সাহস করে বলতে পারি যে আনলেস ডোনাল্ড ট্রাম্প কম্প্রোমাইজেস, he will not survive till midterm election. He will be impeached. কারণ আমেরিকার যারা ধনকুবর, হয়তো অনেক বেশি তারা কিন্তু তাদের মানে এই যে লস, এটা যদি রিকভার করতে তারা না পারে, they will not forgive Donald Trump. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।